তো আমাদের একটা কি থাকবে, একটা সিএস থাকবে, ওয়েট করি, আচ্ছা আমাদের এই যে এই পুরা জিনিসটা আমাদের হচ্ছে কম্পিটেন্সি বেসড ট্রেনিং এন্ড অ্যাসেসমেন্ট। হ্যাঁ, ওকে, সিবিটিএ বলি। এখানে কম্পিটেন্ট হচ্ছে মেইন, দুইটা টার্মস আছে, একটা হচ্ছে কম্পিটেন্ট হবেন, আরটা হচ্ছে কি নট ইয়েট কম্পিটেন্ট হবেন। ঠিক আছে, কম্পিটেন্ট কখন হবেন? যখন আপনি রিটেন, ডেমো এবং ওরালে তিনটা পার্টেই কম্পিটেন্ট হবেন, তখনই আপনি কম্পিটেন্ট। ঠিক আছে, রিটেন, ডেমো এবং ওরাল। রিটেনে আপনার নলেজ যাচাই করবে, হ্যাঁ নলেজ। ডেমো দিয়ে আপনার স্কিল যাচাই করবে, স্কিল, হ্যাঁ প্র্যাকটিক্যাল যেটা। আর ওরালে আপনার হচ্ছে অ্যাটিটিউড যাচাই করবে। ঠিক আছে, নলেজ যাচাই করবে কিভাবে? আপনি মানে নলেজ বলতে জ্ঞান, মানে যেটা হচ্ছে যে আপনি ছোটখাটো, যেমন আজকে যে কথাগুলো বললাম, এক্সটেনশন কি, ফাইল অ্যাট্রিবিউট কি, খুব ছোট, খুব সিঙ্গেল সিঙ্গেল কথা যেগুলো আজকে আমি কাজ করার মাঝখানে মাঝখানে বলছি, এই জিনিসগুলো দিয়েই হচ্ছে আপনার নলেজ। এরকম টুকিটাকি অনেক নলেজ থাকবে যেগুলো হয়তো আমি ক্লাসের মাঝখানে বলবো বা বিভিন্ন সময় বলবো, বা আপনাদেরকে আমি এই যে সিএস সিবিএলএম যেটা দিছি, হ্যাঁ এগুলোর মাঝখানে মাঝখানে যখন বলবো সেগুলোই হচ্ছে আপনার নলেজ সব, ওভারঅল সব। হ্যাঁ হার্ড কপি দিব, আপনারা ফটোকপি করে নেবেন, কালকে দিয়ে দিব। হ্যাঁ, এরপর আছে হচ্ছে স্কিল। স্কিল যাচাই করবে কি, আপনি 30 মিনিটের কাজ 30 মিনিটে আপনি কাজটা করতে পারেন। আপনি এই ডেমোটা আপনি আধা ঘন্টা ধরেও করতে পারেন, 45 মিনিট ধরেও করতে পারেন, আবার 1 ঘন্টা ধরেও টাইপিং করতে পারেন, পারি না? কিন্তু কথা হচ্ছে এটা 30 মিনিটে শেষ করতে পারেন কিনা, রিকোয়ার্ড যে টাইম দেওয়া আছে সেই টাইমের ভিতরে শেষ করতে পারেন কিনা, দ্যাট ইজ ইউর স্কিল। আপনি কাজটা করতে পারলেন কিনা এবং কাজটা সময় মতো করতে পারলেন কিনা। যেমন ধরেন এইটা হচ্ছে আপনার স্যাম্পল, এই স্যাম্পলটা আপনাকে উঠাইতে হবে বেসড অন কি দিস স্পেসিফিকেশন, রাইট? এই যে কাজটা করতে পারলেন এটাই হচ্ছে স্কিল ওয়ার্ডের ক্ষেত্রে। আবার এক্সেল এর ক্ষেত্রে কি, জবের ক্ষেত্রে কি, মানে জব 2 এর ক্ষেত্রে এই ওয়েবসাইটটা আপনি 3 ঘন্টায় শেষ করতে পারলেন কিনা। শুধু তাই না, এই ওয়েবসাইটটা তৈরি করার জন্য যে কথাগুলো বলে দিছে, যেমন হোম পেজ থাকতে হবে, ডকুমেন্ট সেকশন থাকতে হবে, ইন্টারভিউ সেকশন থাকতে হবে, ফটোগ্রাফ সেকশন থাকতে হবে, কন্ট্যাক্ট ফর্ম থাকতে হবে, আবার কন্ট্যাক্ট ফর্মের মধ্যে কিছু কিছু জিনিস আছে, এই প্রত্যেকটা শর্ত পূরণ করছেন কিনা 3 ঘন্টার মধ্যে, দ্যাট ইজ কল স্কিল। আপনি কাজ, এই কাজ 2 দিন ধরে করলেন, ওয়েবসাইটটা 2 দিন ধরে তৈরি করলেন, দ্যাট ইজ নট স্কিল। ঠিক আছে, স্কিল হচ্ছে কাজটা 3 ঘন্টার মধ্যে করতে পারছেন কিনা, দ্যাট ইজ স্কিল। হ্যাঁ, আচ্ছা, তো এই স্কিলের ক্ষেত্রে দুইটা জিনিস, একটা হচ্ছে আপনাকে জব 1 এও ইন্ডিভিজুয়ালি পাস করতে হবে, আবার জব 2 তেও ইন্ডিভিজুয়ালি পাস করতে হবে। আপনার জব 1 হলো বাট জব 2 হলো না, সেক্ষেত্রে কিন্তু আপনি শুধু
পরবর্তীতে আপনাকে আবার অ্যাসেসমেন্টে বসতে হবে, সেটাকে বলা হয় রিঅ্যাসেসমেন্ট। আপনারা প্রথম যেদিন পরীক্ষায় বসবেন, পরীক্ষা আমরা বলি না, আমরা বলি অ্যাসেসমেন্টে বসবেন, সেটাকে বলা হয় অ্যাসেসমেন্ট। কিন্তু কোনো কারণে আনফরচুনেটলি আপনি জব 1 হয়েছে, জব 2 হয় নাই, তখন আপনাকে সেকেন্ড টাইম, আপনারা রিটেক দেন না, রিটেক, হ্যাঁ, সেকেন্ড টাইম রিঅ্যাসেসমেন্ট দিতে হবে। তখন শুধু আপনি রিটেনে পাস করছেন, জব 1-এও পাস করছেন, জব 2টা হয় নাই, তাহলে আপনি সেকেন্ড টাইম যখন অ্যাসেসমেন্ট দেবেন তখন শুধু জব 2টা দিতে হবে। কিন্তু ওভারঅল আপনাকে কি হবে, ওভারঅল আপনাকে নট ইয়েট কম্পিটেন্টে দিবে, মানে ফেলই দিবে। বুঝতে পারছেন? আর আমাদের এই যে প্রজেক্ট, এই প্রজেক্টে আপনাকে কম্পিটেন্ট হতে হবে। কম্পিটেন্ট হলে আপনি স্টাইপেন্ড পাবেন, সার্টিফিকেট পাবেন। আর কম্পিটেন্ট না হলে সার্টিফিকেটও পাবেন না, স্টাইপেন্ডও পাবেন না। এদিকে একটা সুবিধা আছে সার্টিফিকেট পাওয়ার ক্ষেত্রে, যদি আপনি রিটেনে কম্পিটেন্ট হন, বাকি কোনো একটা পার্টে কম্পিটেন্ট হলেন না, তাহলে আপনার সার্টিফিকেট ইস্যু হয়। কিন্তু যেই জিনিসটা আপনি নট ইয়েট কম্পিটেন্ট হয়েছেন, সেটা আপনার সার্টিফিকেটে উল্লেখ থাকবে না। ঠিক আছে? বুঝতে পারছি কি? যেমন ধরুন আমার সার্টিফিকেটটা দেখায়, তাহলে আপনারা বুঝতে পারবেন। সার্টিফিকেট কে বলছে যে এনএসডিএ আপনাকে সার্টিফিকেট প্রোভাইড করবে। আপনার এই প্রতিষ্ঠানও আপনাকে সার্টিফিকেট দেবে না, অ্যাসেট প্রজেক্টও দেবে না। কে সার্টিফিকেট দেবে? এনএসডিএ, জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ, অথবা ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি। এটা হচ্ছে ওদের পেজ। ঠিক আছে? বুঝতে পারছি? এবার আপনি সার্টিফিকেট পাবেন হচ্ছে skillportal.gov.bd তে গিয়ে। এটাও ওদেরই একটা সাইট, ওদের এই সাইটের নাম হচ্ছে skillportal.gov.bd। ঠিক আছে? এখানে আসলেন, অনেক স্লো। এখানে আসার পরে আপনি আপনার ফোন নাম্বার অথবা রেজিস্ট্রেশন নাম্বার অথবা নাম দিয়ে সার্চ দিলেই আপনি পেয়ে যাবেন। যেমন ন্যাশনাল স্কিল সার্টিফিকেটসে গেলেন, ক্যাপচা দিলেন, মোবাইল নাম্বার দিলেন, ধরেন আমার মোবাইল নাম্বারটা দিলাম। এবার আমার যত সার্টিফিকেট আছে সবগুলো চলে আসবে, মানে এই নাম্বার দিয়ে, এই মোবাইল নাম্বার দিয়ে যতগুলো সার্টিফিকেট আমি নিয়েছি এই পর্যন্ত সবগুলো চলে আসবে। এগুলো আপনাদেরও হয়ে যাবে, এগুলা কম বেশি সবারই থাকে। তো দেখেন আমার এই যে এটা হচ্ছে ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট ফর ফ্রিল্যান্সিং, এই সার্টিফিকেটটা আমি ডাউনলোড করলাম। এই যে এখানে গেলে ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। হ্যাঁ, হোক ডাউনলোড হোক। হওয়ার পরে দেখেন নাম ধাম থাকে না, ফাদার্স নেম মাদার্স নেম থাকে। এবার দেখেন, ধরেন আপনি জব 1-এ কি হয়েছেন, দেখ এখানে সবগুলো দেওয়া আছে, দেখছেন কয়টা দেওয়া আছে, যে সে ক্যারি আউট কমিউনিকেশন উইথ ক্লায়েন্টস পারে, ক্যারি আউট ওয়ার্ক প্লেস থাকে, মানে ইউনিট অফ কম্পিটেন্সি, কালকে একটা কথা বলছিলাম যে ইউনিট অফ কম্পিটেন্সি। এখন ধরেন কোনো কারণে আনফরচুনেটলি আপনি জব 2টা কম্পিটেন্ট হন নাই, কিন্তু রিটেনে কম্পিটেন্ট হয়েছেন, তাহলে এই যে দেখেন HTML এর যে ইউনিট অফ কম্পিটেন্সিটা আছে, CSS এর যে ইউনিট অফ কম্পিটেন্সিটা আছে, হ্যাঁ, সেটআপ ওয়েব ডিজাইন, এটা কার কম্পিটেন্সি? জব 2 এর জন্য, অ্যালাইন উইথ জব 2। এগুলো কি থাকবে? এগুলো মেনশন করা থাকবে না। পুরো সার্টিফিকেটে ইস্যু হবে, বাট কিছু কিছু জিনিস কি থাকবে না, মেনশন করা থাকবে না। আপনি যখন আবার রিঅ্যাসেসমেন্ট দিয়ে কম্পিটেন্ট হয়ে আসবেন, তখন এই সব মিলিয়ে আপনাকে একটা সার্টিফিকেট প্রোভাইড করবে। বুঝতে পারছি? সো রিটেনে হচ্ছে এই কাহিনী ঘটে যদি রিটেন কম্পিটেন্ট হন। আর যদি ওভারঅল সবকিছুতেই কম্পিটেন্ট হন, তখন এই যে এই সবগুলো আপনাকে দিয়ে দিবে। এই সবগুলো হচ্ছে এক একটা ইউনিট অফ কম্পিটেন্সি। আমরা যখন সিএসটা দেখব তখন আমরা বুঝতে পারবো যে কেন এগুলোকে
ইউনিট অফ কম্পিটেন্সি বলা হচ্ছে, ঠিক আছে? তো তাহলে আমাদেরকে এত ঝামেলার কোনো দরকার নেই, আমাদের দুজনেই পাস করতে হবে, মোট কথা হচ্ছে এটা, ঠিক আছে? আর অ্যাটিটিউড কি? যেমন ধরেন অ্যাসেসর বললো আপনি আপনার কাজ শেষ, আপনি বাইরে চলে যান, আপনি কি করলেন? আপনার ফ্রেন্ডকে হেল্প করার জন্য বসেই রইলেন, এটা কি গুড অ্যাটিটিউড হলো? তারপরে এই যে আমি কথা বলি আপনারা মোবাইল টিপতে থাকেন, এটা কি গুড অ্যাটিটিউড? না, জানে তাও করে, ঠিক আছে? সো এই অ্যাটিটিউড গুলো চেঞ্জ করতে হবে। হ্যাঁ, আপনার অ্যাসেসমেন্টের দিন কোনো কারণে আপনার কিবোর্ড ঠিক মতো কাজ করতেছে না, আপনি কি করলেন? ধত্তরি মরার কিবোর্ড দিছে বলে একটা সিন ক্রিয়েট করলেন, এটা গুড অ্যাটিটিউড। কিবোর্ড কাজ করতেছে না, স্যারকে বলবেন, প্রথমে অ্যাসেসরকে বলবেন, তারপরে আমাকে বলবেন, তারপরে যে স্যাররা থাকবে ওনাদেরকে বলবেন। দ্যাট ইজ কল অ্যাটিটিউড, গুড অ্যাটিটিউড। হ্যাঁ, আর ব্যাড অ্যাটিটিউডকে ধত্তরি দিবই না আজকে অ্যাসেসমেন্ট। তো এইটা তো অ্যাটিটিউডও ওনারা খেয়াল করে। হ্যাঁ, তারপর ধরেন আপনি, আপনাকে একটা প্রশ্ন করছে, এই কাজটা কিভাবে করছেন? আপনি কি বললেন? করছি আমার মতো, আমি যেমনি পারছি করছি, মানে দেখালেন আর কি, মানে অ্যাটিটিউড ভালো লাগলো না আপনার, তাহলে গুড অ্যাটিটিউড হলো না। হ্যাঁ, তারপর আপনাকে বললো যে আপনি এটা কিভাবে করছেন, আপনি বললেন যে স্যার আমি ইউটিউব দেখে করছি, মানে বা আপনার মনে নাই, হঠাৎ করে আপনি বলবেন যে স্যার এই মুহূর্তে আমার মনে পড়তেছে না, আমি আপনাকে পরে জানাচ্ছি। দ্যাট ইজ গুড অ্যাটিটিউড। আর ব্যাড অ্যাটিটিউড কি? স্যার জানি না, মনে নাই, পারি না। হ্যাঁ, পারি না বলতে পারেন, না পারলে তো বলবেনই পারি না, কিন্তু মানে পোলাইটলি বলতে হবে, একটু ম্যানার্স রেখে বলতে হবে। এটাই হচ্ছে আমার আপনাদের কাছে বলা। এই অ্যাটিটিউড গুলো খেয়াল করে মূলত ওড়ালে তারা আপনি যে কাজটা করবেন। ফোনটা ধরে দাঁড়ান। হ্যালো স্যার। হ্যাঁ বলেন। অবলম্বন করে তৈরি হয়। ওই যে আমার সার্টিফিকেটে আপনারা যে কয়টা ইউনিট অফ কম্পিটেন্সি উল্লেখ দেখলেন, এই দেখেন এখানে সবগুলো আছে। এই যে দেখেন আমাদের টোটাল আপনাকে এই 9টা ইউনিট অফ কম্পিটেন্সির উপরে, হ্যাঁ না রিটেনের জন্য আমি দেখাচ্ছি আর কি। এই যে দেখেন এখানে লেভেল 1 মানে আমরা, আপনারা কত ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট ফর ফ্রিল্যান্সিং, লেভেল কত 3। তাহলে লেভেল 3 মানে স্কিলড ওয়ার্কার। লেভেল 3 মানে কি? আপনি ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্টে স্কিল ওয়ার্কার, ঠিক আছে? আর 2 মানে সেমি স্কিল, মানে একটু বাকি আছে আপনার স্কিল ওয়ার্কার হইতে। বেসিক স্কিল 1 মানে বেসিক স্কিল, ঠিক আছে? আর 4 মানে কি? লেভেল 4 যদি কমপ্লিট হাইলি স্কিল, ঠিক আছে? 5 যদি পারতেন তাহলে সুপারভাইজার হবে, মানে ম্যানেজমেন্ট লেভেলে চলে গেলেন। 6 আরো ম্যানেজমেন্ট লেভেলে চলে গেলেন, ঠিক আছে? বুঝতে পারছি? লেভেল 4 মানে, লেভেল 3 মানে স্কিল ওয়ার্কার। সো আপনাকে ওইভাবে জাজ করেই সার্টিফিকেট দেবে, ঠিক আছে? এত ফোন আসলে। আচ্ছা, এরপর দেখেন, এই যে দেখেন টোটাল এই যে ইউনিট অফ কম্পিটেন্সি গুলো যা যা লেখা আছে না, সেটাই আপনার এই সার্টিফিকেটে লেখা থাকে। এই যে এখানে যা যা লেখা আছে 1 2 3 4 5 6 7 8 9 10, 1 2 3 4 5 6 7 8 9 10, ঠিক আছে? আপনি যখন ওভারঅল কম্পিটেন্ট হবেন তখন এই সবগুলো ইউনিট অফ কম্পিটেন্সির উপরে আপনি কম্পিটেন্ট হয়েছেন বুঝায়। এর মধ্যে কিছু থাকে কি জেনারিক ইউনিট অফ কম্পিটেন্সি। আপনি যখন ফ্রিল্যান্সিং করবেন আপনার ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করতে হবে না? এই 3টা হচ্ছে তার জন্য, যে আপনি সেলফ ড্রাইভেন বা পাবলিক কিনা, আপনি ইংলিশে কমিউনিকেট করতে পারেন, এই জন্য আমাদের পুরো প্রশ্নটা ইংলিশে হয়। এবং আপনি
ক্যারি আউট কমিউনিকেশন, মানে ক্লায়েন্টের সাথে কত সুন্দরভাবে কমিউনিকেশন করতে পারবেন, সেই বিষয়গুলো হচ্ছে জেনারিক ইউনিট অফ কম্পিটেন্সি। এটা যেমন ওয়েবের ক্ষেত্রে আছে, ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রেও আছে, গ্রাফিক্স এর ক্ষেত্রেও আছে, আবার কম্পিউটার অপারেশনের ক্ষেত্রেও আছে। জেনারিক ইউনিট অফ কম্পিটেন্সি সবার ক্ষেত্রেই আছে। আমার ক্ষেত্রে ক্লায়েন্ট কে? আমি অ্যাজ এ পার্সন, আপনার আমার ক্ষেত্রে ক্লায়েন্ট কে? আপনারা। এখন আপনাদেরকে যদি বলে তুই এদিকে আয়, এটা কি গুড প্র্যাকটিস? কি বলতে হবে? আমি আপনাদেরকে সবসময় কি বলি, আপনি করে বলি কেন? আপনারা তো আমার থেকে বয়সে ছোট, তুমি করে বলতে পারি না, তুই করে বলতে পারি না, কেন বলি না? গুড প্র্যাকটিস না। আপনারা আমার ক্লায়েন্ট এই কারণে। আবার আপনাদেরও ক্লায়েন্ট থাকতে পারে, তাকে আপনি বলেন ভাই ব্রাদার আয় চা খাই আসি, হবে? তো দ্যাট ইজ কল্ড কমিউনিকেশন উইথ ক্লায়েন্টস। হ্যাঁ, এরপরে বলতেছে ওই যে অফিস কাজ করলাম না, মাইক্রোসফট অফিসের ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার দিয়ে কাজ করলাম না, এটা হচ্ছে জব 1 এর অংশ। ঠিক আছে? সেক্টর স্পেসিফিক কম্পিটেন্সি। সেক্টর স্পেসিফিক কম্পিটেন্সি মানে হচ্ছে, কালকে দেখছিলেন আইসিটি সেক্টর, ইনফর্মাল সেক্টর, কনস্ট্রাকশন সেক্টর দেখছিলাম না? মনে আছে? যেই সেক্টরটা হচ্ছে কনস্ট্রাকশনের যে লোক, তার কি অ্যাপ্লিকেশন সফটওয়্যার দিয়ে কোনো কাজ আছে? বা তার সাথে কি ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যারের কোনো কাজ আছে? না। জেনারিক ইউনিট অফ কম্পিটেন্সি মানে আপনার এনএসডিআর যত অকুপেশন আছে, সব অকুপেশনের জন্যই তো ক্লায়েন্ট আছে, তাই না? কনস্ট্রাকশনের জন্য ক্লায়েন্ট আছে, ইলেকট্রিক্যালের জন্য ক্লায়েন্ট আছে, আবার মানে আইসিটির জন্য ক্লায়েন্ট আছে, আবার বিউটিফিকেশনেরও ক্লায়েন্ট আছে, আছে না? তাহলে জেনারিক মানে হচ্ছে সবার জন্য, কিভাবে ক্লায়েন্টের সাথে কথা বলবে। আর সেক্টর স্পেসিফিক মানে শুধু আইসিটি সেক্টরের জন্য কি কি জিনিস লাগবে। যেমন আপনি ফাইল ফোল্ডার বুঝেন কিনা, আপনি ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট বুঝেন কিনা, আপনি কিবোর্ড বুঝেন কিনা, মাউস বুঝেন কিনা, এগুলা আমাদের, এগুলোর সাথে কি আমার বিউটিফিকেশনের কোনো মিল আছে? দরকার নেই। এগুলোর সাথে মিল কাদের আছে? কম্পিউটার অপারেশন, ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স, ওয়েব, তাদের সাথে সেক্টর স্পেসিফিক। আইসিটি সেক্টরের জন্য স্পেসিফিক ইউনিট অফ কম্পিটেন্সি। আর অকুপেশন স্পেসিফিক, তাহলে একটা হচ্ছে সেক্টর আইসিটি সেক্টর, আইসিটি সেক্টরের আন্ডারে অকুপেশন আপনার কি? ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট। তার সাথে কি ডিজিটাল মার্কেটিং এটা মিলবে? এই অকুপেশনের যে কম্পিটেন্সি গুলা, যেগুলো আপনার স্কিল করা হতে লাগবে, তার সাথে কি ডিজিটাল মার্কেটিং এটা মিলবে? মিলবে না। কেন? অকুপেশন আলাদা। সেক্টর এক, কিন্তু অকুপেশন আলাদা। আবার এখানে যা আছে গ্রাফিক ডিজাইনের সাথে মিলবে না। তাহলে টোটাল 10টা ইউনিট অফ কম্পিটেন্সি। কয়টা? টোটাল 10টা। এই 10টার মধ্যে আমাদের এইটুকু অংশ হচ্ছে জব 1 এর জন্য, আর এইটুকু কি? জব 2। ঠিক আছে? বুঝতে পারছি? সো এই বিষয়গুলো নিয়ে নেক্সট দিন আরো বেশি আলোচনা করব। আপাতত এইটুকুই আপনাদের জন্য আলোচনার বিষয়, যে আপনারা অবশ্যই